সান্ধ্য আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন, শুনতে খুব ইচ্ছা করছে। তারানাথ হেসে বলল, তোমাদের কথায় অনেক দিন বাদে মনে পড়লো আমারও একটা ছোটবেলা ছিল বটে। তা কি গল্প শুনতে চাও বলো। দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনাও আপনার বলার গুণে ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এইরকম হবে ছোটবেলায় তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেটটা ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তৃপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি, আজ দুদিন হলো একটা পয়সারও আমদানি হয়নি। না হাত দেখা, না সস্তায়ন, না কিছু। সংসারের নৌকো একেবারে বালির চড়ায় এসে ঠেকেছে যে, তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না, গল্প শোনারও তো একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন আর পরিবর্তে আমরা কিছুই দেব না, তা কি হয়? তারানাথ হেসে বলল, তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে যে, ফাঁকিটা ধরতে পারলাম বটে, তবুও আমার নেওয়ার লজ্জাটা একটু হলেও ঢাকা পড়ল। বেশ, কথকের দক্ষিণা বলেই নিলাম না হয়। বাইরে বিকেলের শেষের দিকের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন পড়ে ওঠে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছোটাছুটি করে ঘুরে বেড়ানোর দিন। আর এই এখন কোথায় পড়ে আছি দেখো, নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্দমা থেকে পাকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, আর ফেরেও না। তারপর সব কিছু ঝেড়ে ফেলবার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত উজ্জ্বল হয়ে থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসাবে ব্যবহৃত একটা নারকেলের মালার মধ্যে সিগারেটটাকে গুজে দিয়ে তারানাথ বলল, একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগেকার কথা, আমার 8-9 বছর বয়স হবে তখন। একে ঠিক অলৌকিক বা অপ্রাকৃত ঘটনা বলা যায় কিনা জানি না, কারণ বাহ্যত তেমন কোনো কাণ্ড ঘটেনি। তবে শ্রেণী বিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে। তোমরা তো জানোই আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটোখাটো একটা তালুকি ছিল। আমি সংসারী না হওয়ায় আমার 2 ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল ওই মাছ ধরে বেড়াতেন, এছাড়া আর কিছু করার ছিল না। ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা নয়, তার ঘরে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা ছিল নানা ধরনের বই। হাতে লেখা পুঁথিও ছিল কত। তখন বোঝবার মতো বয়স হয়নি। এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদই না ছিল সেই সব বইয়ের ভেতর। কিন্তু সে সমস্ত আমার ভাইয়েরা নষ্ট করে দিয়েছে। কে কোথা দিয়ে দিয়ে নিয়ে গিয়েছে আর তা বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশোনা করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত যে বিষয় বলছেন তাতে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি কিন্তু ঝগড়া করতেন না বা যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে ফর্সি নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন। তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখনও বিয়ে করেননি, আমার ভাইয়েরাও জন্মায়নি। কোনো কিছু ভাগ করে নেবার অভ্যেস হয়নি তখনও। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল একটি ঘটনা ঘিরে। বললাম, কেন? তারানাথ বলল, সেইটিই গল্প, মনোযোগ দিয়ে শোনো তাহলে। 8 বছর বয়স থেকে আমার হঠাৎ এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলা করে এসে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গাটা যেন কেমন কেমন করছে রে বাবা। হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে বললেন, হ্যাঁ, তোর তো বেশ জ্বর হয়েছে।
কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি? বললাম না তো। তাহলে তাহলে জ্বর হলো কেন? যাকে, আজ রাত্রিরে তোর ভাত খেয়ে কাজ নেই, দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে রুটি খাবি, শরীর একটু টেনে গেলে জ্বর কমে যাবে ক্ষণ। তাই করা হলো। কিন্তু পরপর 3 দিন রোগীর পথ্য করার ফলেও কিন্তু জ্বর কমলো না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে অত ডাক্তারই বা কোথায় তখন। বাবাকে বলে একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, সারাদিন টোটো করে খালি ঘুরে বেড়ায়, এই টোটো করে ঘুরে বেরিয়েই অসুখটা বাঁধালো, ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিও তো। মোটের ওপর কেউ আমার অসুখটাকে বিশেষ আমল দিল না, দেবার কথাও নয়। জ্বরজারি বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু 10 বাদেও যখন আমার জ্বর কমল না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছয় না, নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়েই মগ্ন থাকেন সারাদিন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণ স্বরে বললেন, আগে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবে। আরও আগে জানানো উচিত ছিল। টাইফয়েড দাঁড়ালে কি হবে ভেবে দেখেছো একবার? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো। ব্যাকটেরিওফাজ আবিষ্কার হয়নি তখনও, শুধু জল চিকিৎসাই হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহর থেকে এক বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে, পেট টিপে, জিভ দেখে এবং মা ঠাকুমাকে নানাবিধ প্রশ্ন করে তারপর বললেন, টাইফয়েড বলে তো মনে হচ্ছে না। বাবা জিজ্ঞেস করলেন, ম্যালেরিয়া? হুম, কাঁপুনি নেই, লিভার টিভার নয়, জ্বরও তো একই রকমভাবেই চলছে। ম্যালেরিয়া নয়। তাহলে? বলতে পারছি না এখনই, আরও কদিন দেখতে হবে। একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার করে জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানান, তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো আমার। ওই সবে আরম্ভ। এরপর যে কত ডাক্তার এলো আর গেল, কত যে ওষুধ খেলাম আর খেলাম না, তার কোনো ইয়ত্তা নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম। কিন্তু বিচিত্র ব্যাপার, এই জ্বর কিন্তু কিছুতেই কমলো না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাস্যার রোগা হয়ে গিয়েছি। মুখের ভিতর সবসময় একটা তেতো তেতো স্বাদ। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ দিয়ে যাচ্ছে চৌধুরীদের পুকুরের দিকে মাছ ধরতে। আমাকে দেখে ওরা জিজ্ঞেস করে, কিরে তোর জ্বর কমলো? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলতে গেলে। বাবা সবসময় থমথমে মুখ নিয়ে ঘুরে বেড়ায়। বাবার এই থমথমে মুখ দেখলে আমার বুকের ভেতরটাও কেমন কেমন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকে এক বড় ডাক্তারও নিয়ে এলেন। সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর যে খুব একটা বাড়ে তা নয়, কিন্তু গায়ে থেকেই যায় আর ছাড়ে না। ও সে এক ভয়ানক সময় গিয়েছে। একদম কাহিল হয়ে পড়েছিল। বিছনা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর থেকে ওগুলো বিছনাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি যদিও, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে তো চেনে না। কেবল খেলতে যেতে পারি না, বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ থাকে। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমানোর কোনো সময়ের ঠিক ছিল না। সব কেমন যেন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। সারাদিন শুয়েই থাকতাম তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি অন্ধকার ঘরে মা ঠাকুমা দুজনে পায়ের কাছে দাঁড়িয়ে কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভয় পেয়ে উঠে বললাম, মা কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি কান্নায় মার গলা বুঝে এসেছিল যে। উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে? তোমরা অমন করে তাকিয়ে আছো কেন? ঠাকুমা এগিয়ে এসে আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরে বললেন, কিছু হয়নি বাবা, চিৎকার করছিস কেন? থাম থাম, এরম চিৎকার করিস নে, শরীর অস্থির করবে যে।
মা মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কি না মা? তাই এই তো চান করে এলো, আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই যে বাবা। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথ কাজ করে না, তার ওপর অন্ধকার ঘর, মার ওই রকমভাবে তাকিয়ে থাকা। এই প্রথম আবছাভাবে অনুধাবন করতে পারলাম আমার বেশ জটিল কিছু একটা হয়েছে, এবং সেজন্য বাড়ির সবাই কিন্তু খুব চিন্তিত। 2 মাস হয়ে যাওয়ার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতা পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু হাত জোর করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা হয়ে গিয়েছে, জ্বর ছাড়া আর কোনো উপসর্গও নেই। এই অবস্থায় কী চিকিৎসাই বা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যা হোক কিছু একটা প্রেসক্রিপশন লিখে দিত, কিন্তু তা করতে আমার বিবেকে বাধে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা নিতে পারবো না, এখনও পুরোপুরি অতটাও চশমখোর হয়ে যেতে পারিনি যে। যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরবার ভাড়াটা বরং দিয়ে দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য। এরপর সবাই ওই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ বলে হবে না, রোগীকেই যেতে হবে সেখানে। তা অম্লশূলের আর মৃগীর রোগী হলে না হয় এক কথা, কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছনা থেকে উঠতে পারি না। আমি অত পথ যাবো কি করে? বাবা নানা ভেবে উপায় বার করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, তার কারণ ওই ঝাঁকুনিতেই মরে যাব। বাবা বললেন, ওকে পালকিতে করে নিয়ে যাব। দাঁড়াও, পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পেছন পেছন এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। এই সময় অতিরিক্ত ভুগে আমার যেন মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছিল সব। প্রায় রাত্রিবেলা আবোল তাবোল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিরে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম। তার কোনো মাথা মুন্ডু নেই যদিও, এমনকি সকালবেলা উঠে সেটা মনেও করতে পারিনি। সেবায়েত সকালবেলা এসে জিজ্ঞেস করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো নাকি খোকা? আদেশ কাকে বলে? ঘাবড়ে গিয়ে বললাম, আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তা তো এখন মনে পড়ছে না। সেবায়েত বলল, তা যাক, ওই দেখলেই হবে। কী সব পুজো দেওয়া হলো, একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে অনেকখানি চরণামৃত নিয়ে এসে আমাকে হাঁ করিয়ে খাইয়ে দিল। তাতে বহুদিনের ফুল বেলপাতার গন্ধ। আবার পালকিতে করে বাড়ি। মাদুলিতে কী ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের ওপর আমার যা হলো তা হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই থাকলো। 10 দশেক বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। এরকম একদিন সন্ধেবেলা পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছনার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগেই ফিরে এসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে এমন হয়ে গিয়েছি তখন বোঝবার ক্ষমতাও লুপ্ত হয়ে গেছিল, ভালো আছি না ভালো নেই। তাই বললাম, ভালোই আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে বুঝলি, তাহলেই তোর এই অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছনায় বসলেন। বললেন, কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোর তান্ত্রিক ছিলেন, তা তো তোমরা সবাই জানোই। তন্ত্র সাধনার ওপর তার অনেক বইটইও ছিল। তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা পুঁথি। কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু কিছু চুরি গিয়েছে, আবার কিছু কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রে একটা ঘটনা পড়লাম বুঝলে। ঠাকুমা বললেন, কি? লেখক বলছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সেই জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে।
জরাসুরটা আবার কে? ঠাকুরদা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও। এরা শুধু অনিষ্টই করে। পুঁথিতে লিখে গিয়েছে জরাসুরের বিধিমতো পুজো করলে জ্বর কমে যায়। ঠাকুমা শঙ্কিত গলায় বললেন, না না, ও পুজো তোমায় করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? না, ওসব ঠাকুরের নামই শুনিনি কখনো। আর কি বা নামের ছিরি, শুনলেই কিরকম গা ছিমছিম করে আসে বাবা। দরকার হলে চেনা জানা কোনো ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শ মতে বদলাবার পাত্র ছিলেন না। নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, বকো না। আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। তাই পুজো কি করে করবে? মন্ত্রতন্ত্র পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওটাই তো হচ্ছে মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইতেই সংস্কৃতে লেখা আছে, দেখবে, দাঁড়াও। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা বা ঠাকুমা কেউই তার বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহোৎসাহে গড়গড় করে দুর্বোধ্য সব সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় এসে থেমে গিয়ে বললেন, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেবভাষার মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথায় হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এরপরেই পুঁথির এই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে, এই দেখো। দেখলাম সত্যিই পুঁথির পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না। পোড়া জায়গার আগেই পুজোবিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। বাবাকে বললেন, হরিশ কুঁয়োরকে একবার খবর দিস তো কালকে আমার সঙ্গে দেখা করার জন্য। ঠাকুর গড়াতে দিতে হবে। বাবা বললেন, ঠাকুর গড়ানো হবে নাকি? তা তা হবে বই কি, নইলে পুজো হবে কি করে? তা তা কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেশে বললেন, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুঁয়োর এসে হাজির হলো। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে হরিশ, পারবে তো? আজ্ঞে, কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর? সে কি জিনিস? ঠাকুরদা ব্যাপারটা তাকে আদ্যপান্ত বুঝিয়ে দিলেন। সময় নেই মোটে, 11 দিনের মধ্যেই শেষ করতে হবে, 12 দিন পর পুজো। তা কর্তামশাই, মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে, 6টা পা, 6টা হাত, পেছনে একটা মোটা লেজও থাকবে। আজ্ঞে, লেজ? হ্যাঁ, লেজ আর গায়ে বড় বড় কাটা। গায়ের রং ঘোর কালো। 3টে লাল রঙের বড় বড় চোখ হবে, তার ভেতরে একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জরাসুর। কি, পারবে তো? একটা নিঃশ্বাস ফেলে হরিশ বলল, আজ্ঞে পারবো, তবে কথা হচ্ছে কি, এ পুজো কি না করলেই হতো না? কেমন কেমন ঠেকছে যেন। আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে কি না? যাও যাও, কাজ শুরু করোগে। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতরে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের মতো জমি পড়েছিল সেখানেই শামিয়ানা খাটিয়ে জরাসুরের মূর্তি বানানো আরম্ভ করে দিল হরিশ কুঁয়োর। ইতোমধ্যে গ্রামের এদিক ওদিক সব জায়গায় রটে গিয়েছে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি একটা বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে শামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ করার জন্য ভিড় হতে লাগলো। হরিশ কুঁয়োর ওস্তাদ লোক, এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা কিন্তু 4টিখানি কথা নয়। সুন্দরকে যে সৃষ্টি করে সেও যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করতে পারে সেও বড় শিল্পী বই কি। হরিশ মাথা ঘামিয়ে এমন একটা বিকট মূর্তি তৈরি করলো যা দেখে পুজোর দিনই আমার হৃৎকম্প উপস্থিত হয়েছিল।
এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা একেবারে সমূর্তি ধারণ করলেন। বলেই দিলেন যে ঠাকুরদা যদি পুজো করেন তবে ঠাকুরদা বিপত্নিক হবেন। এটা ভেবে তুমি যদি পুজো করতে চান করতে পারেন। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে একটু ভয় করতেন। ফলে তিনি গ্রামের 3-4 পুরুত ব্রাহ্মণের থেকে বেছে বেছে সবচেয়ে যে দরিদ্র রামজীবন চক্রবর্তী তাকে পাকড়াও করলেন। তখন জোড়াসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সে বেচারি তো ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আগে এ আমার সাধ্যে কুলোবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের জন্য নানা বাস্তব উপায় জানতেন। তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টাই প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধা হবে বলছো? থাক তাহলে। জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো আচ্ছা তো বটেই। সাঁতরাগাছি থেকেই তাহলে পুরুত আনতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাধি, তাছাড়া এক মুঠো দক্ষিণা, এসব গ্রামের বাইরে থেকে কেউ এসে নিয়ে যাক এটা আমি চাইছিলাম না, তাই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধা বলছো তাহলে থাক। রামজীবনের 2 বয়স্কা মেয়ে, তখনও অবিবাহিতা। একমাত্র ছেলে পড়াশোনা এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। তাই রামজীবন ইতস্তত করে বললেন, আজ্ঞে না, অসুবিধা আর কি, তবে নিয়মকানুন তো জানি নে, তাই আর এ পুজো তো বড় একটা কোথাও হয় না। নিয়ম আমি তোমাকে সব বলে দেবো, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে সকাল সন্ধে রামজীবনকে জরাসুরের পুজো বিধি ভালো করে বোঝালেন। শেষ দিন বললেন, এবার একটা জরুরি কথা বলার আছে, শোনো। এ ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। রামজীবন বললেন, বিসর্জন হবে না? তবে কি থাকবে কর্তামশাই? না, থাকবেও না। তবে? ঠাকুরদা চুপ করে কিছুক্ষণ বোধহয় ভাবলেন কি করে ব্যাপারটা বললে ভালো হয়। তারপর বললেন, রামজীবন, পুজো হয়ে গেলে জরাসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে ওপর থেকে জল ঢেলে মাটি গলিয়ে? বাধা দিয়ে ঠাকুরদা বললেন, জল নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকেই এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়েই স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে আসছে এই জরাসুরের। যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। ঠাকুরদা বোধহয় বুঝতে পেরেছিলেন তার মনের কথা। হাত দুটো জড়িয়ে ধরে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমায় টাকার লোভ দেখাবো না। আমার নাতিটার বড় অসুখ, তার কথা একবার ভাবো। আমার বিশ্বাস এই পুজো না করলে সে বাঁচবে না। রাজি হয়ে যাও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমায়নি। মা এবং ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সে সময় কারো বাড়িতে কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে আসত, কিন্তু জরাসুরের ওই মূর্তি দেখে কারুর আর কোনো সদিচ্ছা জাগেনি। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশের 4-5খানা গ্রাম থেকে লোকজন এসে ভিড় করলো। তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের ওপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ। তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে নেওয়া পুজোর মন্ত্র সমস্ত লিখে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, খুব কষ্ট হচ্ছে দাদু? বললাম, হ্যাঁ। মাথায় হাত বুলিয়ে ঠাকুরদা বললেন, আর ভয় নেই, এইবার সেরে যাবে। নাও ওঠো দেখি, আমার সঙ্গে চলো। ঠাকুমা বললেন, না না, কোথায় ওকে নিয়ে যাচ্ছ? ও এখানেই থাক। ঠাকুরদা মৃদু গলায় বললেন, কিন্তু পুজোর জায়গায় ওকে থাকতে হবে যে, এটাই নিয়ম।
না না, ও কোথাও যাবে না। ঠাকুরদা আমার মায়ের দিকে ফিরে বললেন, বৌমা, ওকে বোঝাও, বলো যে আমার নাতিকে আমি কারোর চেয়ে কম ভালোবাসি নে। মা চুপ করে রইলেন। আমি বিছনা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো, আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পেছনের দিকে খিড়কির পুকুর, তার পারে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও, ওকে ধরে চান করিয়ে নিয়ে আসো গিয়ে। হাত ধরে নামাও ওই পৈঠা দিয়ে। পরিবারের সবাই তখন আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিল। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্যবায় আমাকে পুকুরে ডুব দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে নতুন গামছা আর নতুন কাপড় ছিল। সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমন করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে ওপরের দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে চোখাচোখি হলো আমার। ওহ, কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমোর। ঘোর কৃষ্ণবর্ণ শরীরে বড় বড় 3টে ভাঁটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুশ্রিতাকে একত্র করে এক ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এর স্রষ্টা। বাবা ঠাকুরদা আগে থেকেই স্নান করে এসেছিলেন। তারা দুজনে আমার দুই পাশে বসলেন। শুরু হলো পুজো। চারদিকে বেদম ঢাকের আওয়াজ চলছে। ধুনোর ধোঁয়ায় চারদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী দৃপ্ত স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও সব, এবার বলির পর্ব। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য। অত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার কোনো ঠিক আছে? তাই নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে রাখা হয়েছিল আগে থেকে। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে এসে শুরু করে দিল কাজ। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে দেখছে। অত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু একটুকু শব্দ নেই কারো মুখে। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন আরো বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ। বিকৃত অর্ধগলিতাঙ্গে কি বিভৎস হাসি না হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি অনেকেই এই দৃশ্য সহ্য করতে পারেনি। কখন নিঃশব্দে পুজো মণ্ডপ শূন্য হয়ে এসেছে। সেই শূন্যতার মধ্যেই কেবল একটু বাদে বাদে উঠছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতোই লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচক করছে ঘাম। একসময় চারদিকে রঙিন থকথকে কাদার মতো জরাসুরের মূর্তির অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল। আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি ততক্ষণে এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভেতর। ঠাকুরদা বুকের মধ্যে করে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমায় বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা বাতাস করতে থাকলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তৎক্ষণাৎই আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, এটাই নাকি বিধি। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছাশক্তির ফল হিসাবেই হোক, সবাইকে অবাক করে দিয়ে পরের দিন থেকে আমার জ্বর পুরো ছেড়ে গেল। গেল তো গেলই, এবং আর এলো না। তারপরও কিছুদিন বাড়ির সবাই ভয় ভয় থাকতো, একটু বাদে বাদে এসে আমার কপালে হাত দিয়ে দেখতো। কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান বহুগুণে বেড়ে গেল। শুধু আমাদের পরিবারের ভেতরেই নয়, আশেপাশের বহু গাঁয়ের লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে থাকলো। সারা দিন ধরে বিস্তর লোক আসতেন ঠাকুরদার কাছে নানা পরামর্শ নিতে। পূর্তির ছোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট অম্বুরি তামাক আনালেন। অবশ্য এই সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার জ্বর সারার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা যান। যন্ত্রণাহীন মৃত্যু। কাউকে কষ্ট দিলেন না, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে রয়েছে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে কে জানে। বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্টমন্ত্র জপ করছিলেন, কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কর ধরা ছিল তখনও। সবাই বলল সন্ন্যাস রোগ।
এইভাবেই চলে গেলেন ঠাকুরদা। ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড়ই রসিক, বুঝলে কি না? আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পরে। তখন আমার অনেক সাধুসঙ্গ করা হয়ে গিয়েছে, পাকা ভবঘুরে তান্ত্রিক তখন আমি। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে গিয়ে আশ্রয় নিয়েছি সন্ধ্যেবেলা। বেশ সৌম্য দর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সাথে। তার আদেশে তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো, সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালেই আমি চলে যাব, তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছে গিয়ে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। শুনে সাধু চমকে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে এক সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি থেকেই উনি এইসব পেয়েছিলেন। সাধু বললেন, কিন্তু বিবরণ পড়েও তিনি পুজো করতে রাজি হয়েছিলেন? পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামে। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন বটে, কিন্তু ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা আস্ত ছিল। এবার আমার মনে পড়ল। বললাম, না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল, তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। তার কারণ পুজোর বিধি তার আগের পাতাতেই শেষ হয়ে গিয়েছিল। সাধু বললেন, হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কীরকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমাকে বললেন, এই দেখো, আমার কাছেও রয়েছে এর একখণ্ড। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু অবধারিত। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো। আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় সেই স্নেহময় ঠাকুরদা, কোথায় ঠাকুমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, ভুল? হ্যাঁ, ও পাতাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মণি ছিলাম যে। সাধু চুপ করে রইলেন। আমিও আর কিছু বললাম না, কিন্তু আরেকটা কথা আমার মনে ঘোরাফেরা করছিল। এখন তা আমার দৃঢ় বিশ্বাস বলতে পারো। তা হচ্ছে এই যে, ঠাকুরদা নিজেই ওই পাতার শেষটা ফুরিয়ে ফেলেছিলেন, পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয় তাই। আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন। হে তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চিকচিক করছে তার চোখে। এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস এই নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। এখানেই শেষ করছি আজকে আমাদের নিবেদন। শনিবারের আড্ডায় এটাই ছিল আজকে আমাদের গল্প। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমাদের গল্প। ভালো মন্দ যেমনই লাগুক না কেন সেটাই জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের গল্পের মান, আমাদের গল্পের চয়ন এবং আমাদের গল্প পাঠ সমস্ত কিছুকে ভালো করার। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শনিবাসরীয় বৈঠকের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটি কথা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে পরবর্তীকালে আমরা আবার যখন কোনো ঘটনা বা বাংলা সাহিত্য থেকে নেওয়া কোনো গল্প আপলোড করব সেটা তৎক্ষণাৎ আপনার নোটিফিকেশানে শো করবে।